আলোর শহর কলকাতা, কিন্তু এই শহরেও ভূতের কাহিনী কম নেই, বিশেষ করে কলকাতার কবরস্থানগুলি নিয়ে। এই কাহিনীটির সময় 1996 সাল, যখন রাকেশ কলকাতায় ট্যাক্সি চালাতো। এমন এক দিনের কথা। আজ সারাদিন একটিও প্যাসেঞ্জার পাইনি। আর একটু দেখি কোনো প্যাসেঞ্জার পাই কি না, তাহলে কিছু টাকা পাওয়া যাবে। রাকেশ ট্যাক্সি স্টার্ট করে এদিক ওদিক প্যাসেঞ্জার খুঁজতে লাগলো। অনেক রাত হয়ে গিয়েছিল, এখনো পর্যন্ত রাকেশ কোনো প্যাসেঞ্জার পায়নি। নিরাশ হয়ে সে একটি কবরস্থানের গেটের কাছে এসে দাঁড়ালো এবং বলল, আজ দিনটাই খারাপ। সারাদিনের গাড়ির ডিজেলের টাকাটুকুও ওঠেনি। এরকম চলতে থাকলে খুব তাড়াতাড়ি আমাকে গাড়িটিকে বিক্রি করে দিতে হবে। হঠাৎ কেউ এসে তার ট্যাক্সিতে উঠে বসে গেল এবং বলল, পিছনে তাকানোর ভুল করো না। আমায় খিদিরপুর ডক ইয়ার্ডে ছেড়ে দাও। তোমার ভাবনার থেকেও বেশি ভাড়া আমি তোমায় দেব, কিন্তু যদি তুমি আমায় ঘুরে দেখার চেষ্টা করো আর তারপর যা ঘটবে তোমার সাথে, তার জন্য তুমি নিজেই দায়ী থাকবে। রাকেশ ভয় পেয়ে গেল। ও ভাবল, এর নিশ্চয়ই কোনো ভূত প্রেত হবে, না হলে এত রাতে কবরস্থানে আবার কোনো মেয়ে কিভাবে আমার গাড়িতে উঠবে। রাকেশ চুপচাপ গাড়ি স্টার্ট দিল এবং ডক ইয়ার্ডে এসে দাঁড়ালো। সে এত ভয় পেয়ে গিয়েছিল যে সে পিছনে দেখার সাহস পেল না। যখন সে বুঝতে পারল মেয়েটি ট্যাক্সি থেকে নেমে গেছে, তখন সে কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে ট্যাক্সি থেকে নামতে গিয়ে পেছন সিটের দিকে তাকিয়ে দেখে একটি সোনার কয়েন পড়ে আছে। আরে বাবা, সোনার কয়েন! কে সে মেয়ে ছিল যে সোনার কয়েন রেখে গিয়েছে? যাই হোক, আমার তো ভালো হয়েছে। সেই দিনের পর রাকেশ প্রায় কবরস্থানের কাছে গাড়ি দাঁড় করাতো এবং সেই মেয়েটাকে নিয়ে ডক ইয়ার্ডে ছেড়ে দিত, আর প্রত্যেকবার সে একটি সোনার কয়েন পেত। এইভাবে খুব তাড়াতাড়ি সে বড়লোক হয়ে গেল। আজকাল সে আর দিনের বেলায় গাড়ি চালাতো না, শুধু রাতে কবরস্থান থেকে ডক ইয়ার্ড পর্যন্ত ট্যাক্সি চালাতো। সে তার ভাইকেও একটি ট্যাক্সি কিনে দিল। হঠাৎ কয়েকদিন পরে তার গ্রাম থেকে ফোন এলো যে তার স্ত্রী খুবই অসুস্থ এবং তাকে বাড়ি যেতে হবে। তখন রাকেশ ভাবল কিভাবে সে সোনার কয়েন রোজগার করবে। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তার ভাই সুরেশকে ডেকে বলল, আমি তোকে আজ একটা গোপন কথা জানাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই ওই গুপ্ত জায়গা থেকে যা রোজগার করবি তার অর্ধেক আমাকে দিতে হবে। বল, তুই কি রাজি? হ্যাঁ দাদা, পারলে পুরো টাকাটাই তুমি নিয়ে নাও, আমার লাগবে না। তুমি তো আমাকে ট্যাক্সি কিনে দিয়েছো। কিন্তু অর্ধেক টাকা তুই রাখিস, কারণ তোর পরিশ্রম ও সাহস লাগবে। তার মানে? আমার বড়লোক হওয়ার রহস্য হলো কবরস্থান থেকে একটি মেয়েকে ডক ইয়ার্ডে পৌঁছে দেওয়ার কথা। কবরস্থান? রাকেশ সুরেশকে পুরো ঘটনাটা বলে বুঝালো, আর এটাও বলল সুরেশ যেন পিছন ফিরে না তাকায়। কেন দাদা, সে কি ভূত? জানি না, মনে হয়। কিন্তু এটা জানবি, সোনার ডিম পাড়া হাঁসকে কখনো কাটতে নেই। ঠিক আছে দাদা, আমি একথা মনে রাখবো। রাকেশ গ্রামের বাড়ি চলে গেল। সুরেশ দাদার কথা মতো ট্যাক্সি নিয়ে কবরস্থানের গেটের কাছে এসে দাঁড়ালো এবং সেই মেয়েটি ট্যাক্সিতে উঠে বসে পড়ল। পিছনে তাকানোর ভুল করো না। আমায় খিদিরপুর ডক ইয়ার্ডে ছেড়ে দাও। তোমার ভাবনার থেকেও বেশি ভাড়া আমি তোমায় দেব, কিন্তু যদি তুমি আমায় ঘুরে দেখার চেষ্টা করো
আর তারপর যা ঘটবে তোমার সাথে তার জন্য তুমি নিজেই দায়ী থাকবে। ঠিক আছে ম্যাডাম, আমি বুঝে গেছি। ওই দিন রাতে সুরেশ সেই মেয়েটিকে ডক ইয়ার্ডে ছেড়ে দেয়। আর বাড়ি ফেরার পর সুরেশও একটি সোনার কয়েন পায়। সুরেশ খুব খুশি ছিল। এইভাবে কিছুদিন একইভাবে চলতে থাকে। তারপর এক রাতে সুরেশ ভাবল, কে এই মেয়েটি যে প্রতিদিন একটি করে সোনার কয়েন দেয়? কোনো ভূত তো হবে না। ভূত হলে ট্যাক্সিতে যাবে কেন? আজ আমি দেখব সে কে। কিছু দূর যাওয়ার পর সুরেশ রিয়ারভিউ গ্লাস অ্যাডজাস্ট করলো আর ভয় পেয়ে সে আটকে উঠল। তারপর মেয়েটি সেই ভয়ঙ্কর রাগ নিয়ে সুরেশের গলায় কামড় বসিয়ে দিল। ওই রাত সুরেশের শেষ রাত ছিল। অতি কৌতূহলে যদি সুরেশ মেয়েটিকে না দেখত, সুরেশ আজও বেঁচে থাকত। তারপর আজও কিন্তু কবরস্থানের যাতায়াত পরিষেবা বন্ধ হয়নি। সুরেশের দাদা রাকেশ আজও ঠিক আগের মতো রাতে ট্যাক্সি নিয়ে পৌঁছে যেত কবরস্থানের গেটের কাছে। আবার মেয়েটি আসতো, ট্যাক্সিতে বসতো, তারপর রাকেশ তার দিকে না তাকিয়ে গাড়ি নিয়ে ঠিক পৌঁছে দিত ডক ইয়ার্ডের কাছে। আর সেই জন্য আজও সে বেঁচে আছে আর অনেক বড় একটা ট্রাভেল কোম্পানির মালিক হয়ে গেছে। পলাশপুর নামে খুব সুন্দর একটা ছোট গ্রাম ছিল। সেখানে চাকুম নামে একটি দুষ্টু ছেলে থাকত। চাকুমের সবচেয়ে কাছের বন্ধু চানু ছিল খুবই শান্ত ছেলে। কিন্তু চাকুম ও চানুর মধ্যে এতটাই ভালো বন্ধুত্ব ছিল যে চাকুম যেখানে যেত চানুকে সঙ্গে করে নিয়ে যেত। দুজনের মধ্যে দারুণ মিল ছিল। একদিন সকালবেলায় মিত্তিত্বের পুরনো বাগান বাড়ির পাশ দিয়ে চাকুম ও চানু দুজনে মিলে যাচ্ছিল। পাঁচিলের পাশ দিয়ে যাওয়ার সময় চাকুমের চোখ গিয়ে পড়ল মিত্তিত্বের পুরনো বাগান বাড়ির বাগানের ফল গাছগুলির দিকে। যেই না দেখা অমনি চাকুমের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে এলো। চাকুম চানুকে বলল, আরে চানু, দেখ কত বড় বড় পাকা আম, চল না কতগুলো আম পেড়ে নিয়ে যাই। চানু বলল, না না, ওখানে সাধন দাদু পাহারায় আছে, বাড়িতে কেউ না থাকুক, কিন্তু সাধন দাদু সারা দিন বাগান পাহারা দেয়, লাঠির বাড়ি এমন পিঠে দেবে না। তখন চাকুম বলল, জানু, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। আজকে সন্ধেবেলায় আমরা দুজনে মিলে বাগানে আসবো। অন্ধকারে সাধন দাদু আমাদেরকে ধরতে পারবে না। তুই ঠিক সময় আমার বাড়ি চলে আসবি। এরপর চাকুম ও চানু ঘর চলে গেল। চাকুমের কথা মতো সন্ধেবেলায় চানুর জন্য চাকুম হাতে একটা ব্যাগ নিয়ে অপেক্ষা করতে লাগলো। তারপরেই দরজায় টোকা পড়ল। ঠিক তখনই চাকুম দরজা খুলে চানুকে দেখে বলল, কি রে, এত দেরি করলি যে? আজ তোকে এরকম লাগছে কেন? চানু, তোর মা কি তোকে মেরেছে? চানু কোনো উত্তর দিল না, শুধু ঘাড় নেড়ে না বলল। এরপর চাকুম চানুকে নিয়ে মিত্তিরদের বাড়ির বাগানের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় চাকুম শুধু আম পাড়ার পরিকল্পনার কথা বলতে বলতে চলল, কিন্তু চানু কোনো কথাই বলল না। চুপি চুপি পাঁচিল টপকে চাকুম ও চানু বাগানে ঢুকে পড়ল। এই,
জানু, তুই এখানে দাঁড়াতো, আমি উপরে উঠছি ব্যাগটা নিয়ে। আর বলল, সাধন দাদু এলে আমাকে বলবি। তারপর চাকুর আম পেড়ে ব্যাগ ভর্তি করে যখন চানুকে ডেকে বলল, ওই চানু, ব্যাগটা ধর, আমি গাছ থেকে নামি। অমনি চানু যেই না হাত বাড়িয়েছে, চাকুম যা দেখলো তা দেখে এক লাফে গাছ থেকে নেমে আমের ব্যাগ ফেলে দিয়ে সোজা ছুট বাড়ির দিকে। হাঁফাতে হাঁফাতে চাকুম বাড়ি ফিরে দেখলো অবাক কাণ্ড। বাড়িতে মায়ের সাথে চানু বসে আমার জন্য অপেক্ষা করছে। তাহলে বাগানে আমার সাথে কে ছিল? কিরে চাকুম, কোথায় ছিলিস? চানু কখন থেকে এসে তোর জন্য অপেক্ষা করছে, ও তো বাড়ি ফিরবে। এরপর চাকুম মা ও চানুর কাছে আমবাগানের পুরো ঘটনাটা বলল। মা শুনে চাকুমকে বলল, তুই কি করেছিস? ওই বাগানে কেউ যায়? সবাই বলে অনেক দিন আগে মিত্তিরদের বাড়ির বড় ছেলের 8 বছরের একটা ছেলে ছিল, সে ওই আম গাছ থেকে পড়ে মারা যায়। আর তারপর থেকে তার আত্মা ওই বাগানেই ঘুরে বেড়ায়। কি কাণ্ডটাই না করে বসেছিস বলতো? আজ যেন না শুনি তোরা ওই বাগানের ধারে কাছে গেছিস, বড় বিপদ থেকে বেঁচে গেছিস। সেই দিনের পর থেকে চাকুম চানু ওই আম বাগানের ধারে কাছে আর যায়নি।